গোলাম আজম আসলেই রাজাকার, আলবদরের স্রষ্টা ছিল, তো এটা সত্য। এবং উনি তো দেশ ছাড়া ছিল দীর্ঘদিন, ওনার জন্য তো বাংলাদেশে অনেক গন্ডগোল হয়েছে, অনেক মানুষের জীবন গেছে। সিরাজুল আলম খান হওয়া বড় খুব কঠিন, আব্দুর রাজ্জাক তুফাইল হওয়া খুব কঠিন, নূর আলম সিদ্দিকী হওয়া খুব কঠিন, অত সোজা না। আমরাও ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই। আমি ইচ্ছা করলেই বলতে পারতাম ও এরে ফেলায় দে। সংখ্যাটা অনেকে প্রশ্ন তুলতে পারেন 30 না 3 লাখ, এগুলা বেশি তুলে আমি কিন্তু এদেরকে কিচ্ছা বাইর করবো। কিন্তু যারা এই প্রশ্ন তুলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি, দ্বিতীয় মহাযুদ্ধ যে বলা হয় 3 কোটি লোক মারা গেছিল, এটা গণ্য দেখুক তারা আগে। আজকে যে যুবক ছেলেপেলেরা তাদেরকে সেলিউট দেয়, এদেরকে বলা হয় কি সমন্বয়ক। কেউ বড় কেউ ছোট, কেউ হইতে চায় সিরাজুল আলম খানের মতো জ্ঞানী। ওই ছেলেটার বাড়িও দেখি, ওর বাড়িও সিরাজুল আলম খানের বাড়ির পাশে, নোয়াখালী। কিন্তু সিরাজুল আলম খান হওয়া বহুত কঠিন, এগুলো কইলে হইব না। আর ওই যে এখন যে আপনাদের যে আছে এগুলোরে কি কয় ইন্টারনেট, এরপরে আপনাদের এই মেশিনে তো 1 মিনিটে আমেরিকা দেখা যায়, এই সময় তো আমেরিকা দেখা যেত না এক বছরেও। কাজেই সিরাজুল আলম খান হওয়া বড় খুব কঠিন, আব্দুর রাজ্জাক তুফাইল হওয়া খুব কঠিন, নূর আলম সিদ্দিকী হওয়া খুব কঠিন, অত সোজা না, খুব কঠিন। আমরাও ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম ও এরে ফেলায় দে। 16 ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে। 15 জনকে গুলি করে আমার যে যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলাই দিয়েছে গাঙ্গের পারে, এরে ফেলায় দে। ওই 17 জন ডাকাতকে বলছি ফেলায় দে। কিন্তু ইউনুস সাহেব কিন্তু এখন এই কথাটা বলতে পারবে না, ওরে ফালায়া দে। উনার কিন্তু একটা আইনের মধ্যে দিয়ে যেতে হবে। সেই সময় আমার এই ক্ষমতা ছিল, আমার না, সমস্ত মুক্তিযোদ্ধা কমান্ডারদের যুদ্ধের ফিল্ডে সেই পাক বাহিনী ধরা পড়ছে, গুলি করে ফেলে দে, ওই পাওয়ারটা আমার ছিল। কিন্তু আজকে তো আর আমি বুড়া হয়ে গেছি, আমি তো আর দেখাই না ওই পাওয়ারটাকে, যে আমরাও একদিন ছিলাম। মনে রেখো, আমিও ছিলাম, আমরাও ছিলাম। আমরাও এরশাদ বিরোধী আন্দোলনে, যখন এরশাদ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর 14 ফেব্রুয়ারি 1983 সন, মোহাম্মদ জান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী, মার্শাল ল আব্দুর রহমানের মতো জল্লাদ যখন 9ম ডিভিশনের চিফ, তখন যে মিছিলটা হয়েছিল, যে মিছিলে জয়নাল জাফর, দীপালি সাহারা মারা, কাঞ্চন দীপালি সাহারা মারা গেছিল, সেই মিছিলের যারা নেতৃত্ব দিয়েছিলেন আমিও সেখানে ছিলাম। এবং আমি একা বক্তৃতা করছিলাম সেদিন বটতলায় 14 ফেব্রুয়ারি, 1 ঘন্টা। যুদ্ধে যাব, মৃত্যুবরণ করব, পিছায় আসবো না। আমাদেরও সেই দিন ছিল। আজকে যাদের আছে তারাও আছে। তারা যদি, আমরা কিন্তু ওখানে ফেল করছি, তারা যদি পাস করতে পারে তাদেরকে আমি স্যালিউট দিব। মায়ের মতো, নট মা। 71 হলো রিয়েল মুক্তিযুদ্ধ, 30 লাখ লোক মারা গেছে। এবং 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য শত শত বছর যাবৎ বাংলার মায়েরা, মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে প্রার্থনা করেছে, হে খুদা, আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে, ব্রিটিশ দস্যুদের লুণ্ঠন থেকে, নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দেবে। শত শত বছর যাবৎ বাংলার স্বাধীনতার জন্য বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান, আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও, যারা আমাদেরকে স্বাধীনতা দিবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে, বিদেশিদের হাত থেকে, বর্গীদের হাত থেকে। সমন্বয়ক যারা এত বড় কাজ করে, তাদেরকে স্যালিউট দিয়ে বলছি, তারা যদি এই কথাটা মনে রাখে তাহলে আমি খুব খুশি হব। তা না হলে ইতিহাসকে বিকৃত। ওইটা হলো রিয়েল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ, 30 লাখ লোক মারা গেছে, 2 লাখ মা বোন ইজ্জত দিছে, হাজার লাখ লাখ বাড়িঘর পুড়ে সরকার হয়েছে, শ্মশান হয়েছে, বাপের সামনে মাকে রেপ করা হয়েছে, সন্তানের সামনে মাকে রেপ করা হয়েছে, পিতার সামনে পুত্রকে হত্যা করা হয়েছে, শিশুর সামনে বাপকে হত্যা করা হয়েছে। সেটা সাংঘাতিক মুক্তিযুদ্ধ। 30 লাখ লোক মারা গেছে 9 মাসে। সংখ্যাটা অনেকে প্রশ্ন তুলতে পারেন 30 না 3 লাখ, এগুলো বেশি তুলে আমি কিন্তু এদেরকে কিচ্ছা বাইর করবো। কিন্তু যারা এই প্রশ্ন তুলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি, দ্বিতীয় মহাযুদ্ধ যে বলা হয় 3 কোটি লোক মারা গেছিল, এটা গণ্য দেখুক তারা আগে। 39 থেকে 45 পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধে 3 কোটি লোক মারা গেছিল পৃথিবীতে, এটা গণক, এটা তো হলো প্রতীকী। এই সংখ্যাটা হলো প্রতীকী এবং এটাই সত্য। সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয়, কবি তব মনভূমি, রামের জন্মস্থান, অযোধ্যার চেয়েও সত্য যেন। বুঝে কিছু? 30 লাখ, এটা একটা প্রতীকী একটা সংখ্যা। ওই 30 লাখ মরছে না, 29,95,000 মরা গণ্য দেখো। আমার কথাটা কি
এটা বেশিরভাগ তুলে যাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ চায় নাই, তারা এই কথাটা বেশি তুলে। হ্যাঁ, নন ইস্যুকে যারা ইস্যু বানাইতে চায়, নন ইস্যু এগুলো নন ইস্যু, তাদেরকে আমি খুব সাবধান করি। জাতীয় সঙ্গীত যারা করতে চায়, উনি নিজেই বলছে আমি এই কথা বলছি বলে আমাকে বলা হবে রাজাকার। না, উনি রাজাকার না, কারণ উনি রাজাকার হওয়ার বয়স থাকলে উনি আলবদর হইতো, কারণ উনি গোলাম আজমের ছেলে। গোলাম আজম আসলেই রাজাকার, আলবদরের স্রষ্টা ছিল তো, এটা সত্য। এবং উনি তো দেশ ছাড়া ছিল দীর্ঘদিন, ওনার জন্য তো বাংলাদেশে অনেক গন্ডগোল হয়েছে, অনেক মানুষের জীবন গেছে। উনি তো তারই ছেলে, বলতে পারে আমি খুব ব্রিলিয়েন্ট। তা আমরা কি ব্রিলিয়েন্ট না? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি না? আমরা কি জীবনে স্ট্যান্ড করি না? খালি ব্রিলিয়েন্ট তো প্রতি বছরে একজন করে হবে, সেনাবাহিনীতে হবে, পরীক্ষায় হবে, চাকরিতে হবে। ব্রিলিয়েন্ট বললেই এইসব কথা বলবে নাকি? জাতীয় সঙ্গীত বদলাও, এটা আবার নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে। ওইটা তখন দেখা যাবে। মুক্তিযোদ্ধারা কিন্তু মরে নাই, ওরা কিন্তু ভুল করতেছে ব্যাপারটা। আমি জামাতকে একটা ব্যাপারে আমি একটু স্বস্তি পাইছি, জামাতের বোধহয় কিছু সেন্স আসছে, কারণ জামাতের জেনারেল সেক্রেটারি বলছে যে তার কথা এটা ব্যক্তিগত কথা, এটা জামাতের দলীয় কথা না। এই কারণে আমি একটু স্বস্তি পাইছি। এখন এইগুলা করার ব্যাপার না, এখন করা হলো কিভাবে দেশটাকে ইনস্টিটিউশনের উপরে আইনে সঠিক একটা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে পারে। সময় কত লাগবে? সেই সময়টা যদি 1 বছর হয় আমার আপত্তি নাই। ঠিক করতে যদি সবাইকে মিলে 2 বছর হয় আমার কোনো আপত্তি নাই। কিন্তু এটা প্রশ্ন তোলার আগেই, জনপ্রিয়তা কিন্তু নদীর জলের মতো, এটা কিন্তু জোয়ার বাটার।